সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটু বক্তব্য ছড়িয়ে পড়েছে অনলাইনে, যেখানে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে তিনি ভারতে যেতে চাননি, তাকে টুঙ্গিপাড়া নেওয়ার কথা বলে ভারতে নিয়ে আসা হয়েছে। এ সময় হাসিনা তার চারপাশের লোকদেরকে বেঈমান বলেও আখ্যায়িত করে। জানা যাচ্ছে হাসিনা ঘটনাক্রমে ভারতে চলে যাওয়ার জন্য তার বোন শেখ রেহানাকেই বেশি দায়ী করছেন। এই নিয়ে দুই বোনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। আসলে কি টুঙ্গিপাড়া নেওয়ার কথা বলে হাসিনাকে ভারত নিয়ে যায় শেখ রেহানা? হাসিনার পলায়নের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হাসিনা দেশ ছাড়া 15 মাসেরও বেশি সময় ধরে নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে নিরাপদে আশ্রয় নেওয়াটাকে স্বয়ং আওয়ামী লীগের নেতারাই কাপুরুষোচিত আচরণ বলে মনে করে। যারা মনে করে হাসিনা তাদের বিপদে ফেলে ভারতে আরামে রয়েছে, তাদের জন্য একটি বার্তা দিয়েছেন পতিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ভাইরাল ওই বক্তব্যে হাসিনা প্রমাণ করতে চেয়েছেন তিনি আসলে পালিয়ে আসেননি, তিনি টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, কিন্তু কিছু লোক তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে। ওই বক্তব্যে হাসিনা বলেন, আমি ইনশাল্লাহ বাংলাদেশে আসবই, এসে তাদের ফাঁসির দড়ি কতটা শক্তি সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, আমি জানতাম না আমি দেশ ছেড়ে আসছি, আমি জানতাম আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যদিও অনেকেই মনে করছেন তার কর্মী চাঙ্গা করতেই হাসিনা মিথ্যার আশ্রয় নিয়েছেন। দেশ থেকে পালানোর ব্যাপারে হাসিনা সবকিছুই জানতেন। উল্লেখ্য, 2008 সালের 29 ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ জোট। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর 15.5 বছর দোদণ্ড প্রতাপে ক্ষমতার প্রয়োগ করেন শেখ হাসিনা। 2014 সালে বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট, রাতে মরা ব্যক্তির ভোট, ভোট জালিয়াতি ও প্রশাসনের সব স্তরকে ব্যবহার করে ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করে ক্রমে হয়ে ওঠেন নিষ্ঠুর স্বৈরশাসক। তবে ক্ষমতার অপব্যবহারে বাংলাদেশের ইতিহাসে হাসিনাই প্রথম ক্ষমতাচ্যুত কোনো সরকার প্রধান যাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। 15 বছরের অপশাসনের পর 5 আগস্ট 2024 নতুন সূর্য উদিত হয়। বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারছিল না যে শেখ হাসিনা পালিয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। গণভবনে 4 আগস্টের রাতটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর। ওই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েক দফা বৈঠক হয়। তিনি বৈঠক করেন মন্ত্রী, দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে। বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাত 12টা থেকে সোয়া 12টার দিকে 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। সে বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন। জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন। এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকীর ওপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডোবাবে। ঠিক এ সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন। রাত 12:40 3 বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন। রাতে গণভবনে পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন এবং এয়ার ভাইস মার্শাল জামাল উদ্দিনও ছিলেন। 5 আগস্ট সকাল 9টায় 3 বাহিনী প্রধান আবার গণভবনে আসেন। এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে বলেন, পুলিশ ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? এ সময় পুলিশের আইজি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়, কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই, গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্সও টায়ার্ড হয়ে পড়েছে। সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। সামরিক কর্মকর্তারা শেখ রেহানাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন। তারা কথাও বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে,
বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন রেহানা, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। পরে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তা। জয়কে বলা হয়, প্রাণে বাঁচাতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই। টাইম একটা ফ্যাক্টর, এখনই সিদ্ধান্ত নিতে হবে। জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। তিনি টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে ৪৫ মিনিটের সময় দেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার যে মিছিল আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে। ছাত্র জনতার এই স্রোত ছিল ৩৬ দিনের অভাবনীয় আন্দোলনের চূড়ান্ত রূপ, ২৪-এর বিপ্লব গণ অভ্যুত্থান। শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে। সোমবার বেলা ১১টার মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে যান। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে ৪ আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ-এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। হাসিনাকে বিমান বাহিনীর C-130 যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি ১৪টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। পালিয়ে যাওয়ার আগে গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী। তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকে। গাড়িবহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার জানান, সামনে বড় মিছিল আছে, গাড়িবহর নিয়ে যাওয়া যাবে না। তখন গাড়িবহরে থাকা এসএসএফ-এর একজন অপারেশন অফিসার বলেন, আমরা গুলি করে করে এগিয়ে যাব। কিন্তু গাড়িবহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন, ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না, মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারি। ফলে গাড়িবহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে নেওয়া হয়। এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়। হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলায় যায়। পাইলট ছিলেন এয়ার কমোডর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। হেলিকপ্টারটি 12টা 30 মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল ABM আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন। এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার 14টি সুটকেস বিমানে উঠিয়ে দেন। এ সময় শেখ হাসিনা কারো সঙ্গে কোনো কথা বলেননি, শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা। কুর্মিটোলা পৌঁছার 10 মিনিটের মধ্যেই শেখ হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এ সময় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয়। C-130 যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে, যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয়। সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায়, কিন্তু এ বিমানটি আকাশে উঠেই নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে। এর মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে, হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। শেখ হাসিনাকে হিন্দন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে। সুপ্রিয় দর্শক, যারা হাসিনাকে বিচারের মুখোমুখি করতে না দিয়ে তাকে ভারতে পালাতে সাহায্য করেছে, আপনি কি চান তাদের কঠিন সাজা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।